জীবনে এমন কোনো ভুল কি হয়েছে যার জন্য এখনও অনুশোচনা হয়? আচ্ছা, যদি বলি এই অপরাধবোধটাই হতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি। চলুন, আজকের এই আলোচনায় আমরা সেটাই খুঁজে বের করব। দেখুন, সত্যি কথা হলো ভুল কে না করে, এটা জীবনেরই একটা অংশ। আমরা সবাই ভুল করি। তো এখান থেকেই আমাদের আলোচনাটা শুরু হচ্ছে। কিন্তু সমস্যাটা হয় কখন জানেন? যখন এই অপরাধবোধটা আমাদের ভেতর থেকে যায় না। এটা আস্তে আস্তে আমাদের আত্মবিশ্বাস শেষ করে দেয়, সম্পর্ক নষ্ট করে। এমনকি গবেষণায় দেখা গেছে এটা আমাদের শরীরকেও ছাড় দেয় না। ক্যান্সারের মতো ভয়াবহ রোগের সাথেও এর একটা সংযোগ পাওয়া গেছে। তবে এখানে একটা কিন্তু আছে। এই একই অপরাধবোধ এটাই কিন্তু হতে পারে নিজেকে নতুন করে গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটাকে একটা ধ্বংসাত্মক শক্তি হিসেবে না দেখে আমরা এটাকে ব্যক্তিগত উন্নতির একটা সুযোগ হিসেবে দেখতে পারি। তো চলুন, এই অপরাধবোধের দুটো দিকই একটু ভালো করে দেখা যাক। একটা দিক আমাদের সাবধান করে, আরেকটা দিক আমাদের শেষ করে দেয়। এই কথাটা দারুণ, তাই না? মানে যখন অপরাধবোধটা আমাদের ভাবায়, আমাদের কাজগুলোকে আবার ফিরে দেখতে শেখায়, তখন কিন্তু এটাই আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। এটা অনেকটা একটা অ্যালার্মের মতো, যা আমাদের বলছে, থামো, কিছু একটা ঠিক নেই, নিজেকে বদলাও। একটা অসাধারণ উদাহরণ দিই। বিখ্যাত আমেরিকান গায়ক নীল ডায়মন্ডের কথা ভাবুন। ৭২ সাল, উনি তখন জনপ্রিয়তার একেবারে শীর্ষে। ঠিক সেই সময়ে উনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা সবাইকে অবাক করে দিয়েছিল। ব্যাপারটা কি হয়েছিল? ওর প্রথম বিয়েটা টেকেনি, আর সেই ব্যর্থতার অপরাধবোধটা ওকে তাড়া করে বেড়াচ্ছিল। উনি ভয় পাচ্ছিলেন দ্বিতীয় বিয়েটারও যদি একই পরিণতি হয়। তাই পরিবারকে সময় দেওয়ার জন্য পুরো ৪৮ মাস, মানে ৪ বছর উনি ক্যারিয়ার থেকে বিরতি নিলেন। আর যখন ফিরলেন, তখন তিনি আরও শান্ত, আরও সুখী, এক কথায় আরও উন্নত একজন মানুষ। তো প্রশ্নটা হলো, এই যে সতর্ক সংকেত, এটাকে ঠিকঠাকভাবে বুঝব কিভাবে? চলুন তাহলে প্রথম কয়েকটা কৌশল দেখে নেওয়া যাক। প্রথম ধাপটা হলো এই অনুভূতিটাকে বিশ্লেষণ করা। মানে অপরাধবোধটাকে একটা সিগন্যাল হিসাবে দেখতে হবে, এর গুরুত্বটা বুঝতে হবে, আর তারপর ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করতে হবে। এই যে যুক্তির কথা বললাম, এটা কতটা শক্তিশালী হতে পারে তা বোঝানোর জন্য নাসরিন নামের একজনের গল্পটা শোনা যাক। উনি একজন কর্মজীবী মা ছিলেন, আর মেয়ের শরীর খারাপ হলেই মারাত্মক অপরাধবোধে ভুগতেন। এখানে দেখুন নাসরিন কি করলেন। উনি দুইটা দিক পাশাপাশি রাখলেন, চাকরি করলে কি হবে আর ছেড়ে দিলে কি হবে। উনি পরিষ্কার দেখতে পেলেন যে চাকরিটা চালিয়ে গেলেই মেয়ের দেখাশোনা আর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব, আয়ের তো আর কোনো পথ ছিল না। যেই মুহূর্তে উনি এটা বুঝলেন, ওই ভিত্তিহীন অপরাধবোধটা কিন্তু চলে গেল। আচ্ছা, অনুভূতিটা তো বিশ্লেষণ করা হলো, এবার হলো যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার পালা। এই ধাপের কৌশলগুলো খুব পরিষ্কার। প্রথমত, একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয়ত, নিজের ভুলটা স্বীকার করতে হবে। আর সবশেষে ওই ভুল থেকে শিক্ষা নিতে হবে, যাতে আবার একই জিনিস না হয়। কিন্তু এই যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়াটা কতটা জরুরি? একটা আমেরিকান গল্প বলি, যেখানে অপরাধ বোধের বশে একজন মানুষ যা করেছিলেন তা শুনলে অবাক হতে হয়। ঘটনাটা হলো, এক ভদ্রলোক তার ভাইকে কথা দিয়েছিলেন একটা গাড়ি কিনে দেবেন, কিন্তু ভাইটা মারা যাওয়ার আগে তিনি সেই কথা রাখতে পারেননি। এই অপরাধ বোধ থেকে তিনি কি করলেন জানেন? প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে ফেললেন ভাইয়ের সমাধির ওপর একটা জিনিস বানাতে। হ্যাঁ, ৮০ লক্ষ টাকা দিয়ে উনি বিশাল একটা পাথর খোদাই করে একটা মার্সিডিজ গাড়ির সমান একটা সমাধিস্তম্ভ বানালেন। এটাকে পাগলামি ছাড়া আর কি বলা যেতে পারে, তাই না? কাজটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। এর থেকে যুক্তিসঙ্গত কাজ কি হতে পারত? হয়তো ভাইটার স্মরণে টাকাটা কোনো ভালো কাজে দান করে দেয়া। মূল কথাটা হলো, সঠিক পদক্ষেপ নিলে অন্যের উপকার হয়, আর ভুল পদক্ষেপে অপরাধবোধটা শুধু বাড়তেই থাকে, কমে না। তো আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন দেখব কিভাবে সবকিছু গুছিয়ে এনে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া যায়। সপ্তম কৌশলটা হলো ক্ষমা চাওয়া। এটা কিন্তু খুব জরুরি। এই ক্ষমাটা হতে পারে যার কাছে ভুল করা হয়েছে তার কাছে, সৃষ্টিকর্তার কাছে, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের কাছে নিজেকে ক্ষমা করা। বলা হয়,
ক্ষমা সৃষ্টার শ্রেষ্ঠ একটা গুণ, আর যখন কেউ মন থেকে অনুতপ্ত হয় তখন সে যেন একটা নবজাতক শিশুর মতো পবিত্র আর সম্ভাবনাময় হয়ে ওঠে। তার ভেতরকার শক্তিটা তখন বদলে যায়। আর একেবারে শেষে ৮ নম্বর কৌশল, যা যা করার মানে ভুল স্বীকার করা, তা থেকে শেখা, ক্ষমা চাওয়া, এই সব কিছুর পর এবার অতীতটাকে ছেড়ে দিয়ে সামনে এগোতে হবে। এটা একটা সচেতন সিদ্ধান্ত। এই যে ৮টা কৌশলের কথা বললাম, এগুলো কিন্তু শুধু কথা নয়, এগুলো অনুসরণ করতে পারলে অতীতের ভারী বোঝাটা মাথা থেকে নেমে যায়, আর তখন একটা শান্ত সুন্দর জীবন পাওয়া সম্ভব। তাহলে শেষ কথা এটাই, আমাদের অতীতের ভুলগুলো কি আসলে আমাদের ফেলে দেয়, নাকি ভবিষ্যতের জন্য আরও শক্ত করে ভিতটা গড়ে দেয়? প্রশ্নটা ভাবনার জন্য রইল।